সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেককেই ভালো রয়েছে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের ধারাবাহিক প্রশ্ন পর্ব সমাধানের আজকের আয়োজনে রয়েছে বরিশাল বোর্ড 2024 এর একটি প্রশ্ন, যেটি নির্বাচন করা হয়েছে জীবাশ্ম, খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায় থেকে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। এখানে উদ্দীপকটি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, এ দুটো যুক্ত হয়ে এ নামক একটা যৌগ তৈরি হয়েছে। আর 2 নম্বরে রয়েছে এ প্লাস HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি নামে একটি যৌগ তৈরি হয়েছে। জৈব পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে এটি সি নামে একটি যৌগ তৈরি হয়েছে। আর 3 নাম্বারটিতে দেখতে পারতেছি আমরা ফেরিক প্লাস অক্সিজেন প্লাস পানি ইকুয়াল ডি, যেখানে ডি একটি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন নয়, হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, এখান থেকে যে এই যৌগটি তৈরি হবে সেটি হচ্ছে একটি অ্যালকাইন, মানে একটি 3 বন্ধনযুক্ত জৈব যৌগ অ্যালকাইন, ইথাইন। আর ইথাইনের সাথে যখন আমরা HCl অ্যাসিড যুক্ত করব তখন বি যৌগ তৈরি হবে, এবং বি থেকে জৈব পারক্সাইড সেটি সি যৌগ তৈরি হবে। এবং তারপরেরটি আমরা দেখব। এখন আমরা সরাসরি ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। স্থায়ী ক্ষর পানি কাকে বলে? আসলে আমরা জানি যে ক্ষর পানি 2 রকমভাবে বিভক্ত করা যায়, মানে ক্ষরটাকে 2 ভাবে প্রকারভেদ করা যায়। 1 নাম্বার হচ্ছে স্থায়ী ক্ষর, আর একটি হচ্ছে অস্থায়ী ক্ষর। তো এখানে স্থায়ী ক্ষর তার যে সংজ্ঞাটি সেটা যদি আমরা বলি তাহলে হবে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত অবস্থায় থাকলে যে ক্ষর সৃষ্টি হয় তাকে স্থায়ী ক্ষর বলে। এটাকে আরেকটু ব্যাখ্যা করলে বলা যেতে পারে যে স্থায়ী ক্ষর পানি সহজেই এটি ক্ষরতা মুক্ত করা যায় না, যেমন তাপ দিলেই এই পানি থেকে ক্ষরতা মুক্ত হয় না, এজন্য একে স্থায়ী ক্ষর পানি বলা হয়। এবং খ নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে, এই খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে রাখা হয় কেন? আসলে গাঢ় নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে রাখার মূল কারণ হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড সূর্যের আলোর উপস্থিতিতে এটি বিয়োজিত হয়ে যায়, মানে ভেঙে যায়, এবং এটি যখন আমরা এটির বোতলের মুখ খুলব তখন এটি কুয়াশার মতো ছড়িয়ে পড়বে এবং তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি অ্যাসিড বের হয়ে যাবে, যার কারণে এটাকে আমরা বাদামি কোনো একটি বোতলের মধ্যে রাখবো, যাতে সরাসরি করে সূর্যের আলোর উপস্থিতিতে আসতে না পারে। এই কারণে এটিকে বাদামি বর্ণের বোতলের মধ্যে রাখা হয়। আশা করি খ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার প্রশ্ন, মানে বিস্তারিত যে আলোচনা, গ নাম্বার প্রশ্নের দিকে আলোকপাত করব। উদ্দীপকের সি যৌগটির প্রস্তুতি বর্ণনা করো। হ্যাঁ, উদ্দীপকের সি যৌগটির প্রস্তুতি এখন আমরা বর্ণনা করব। এটা যদি আমরা একটু সরাসরি বিস্তারিত আলোচনার দিকে চলে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে উদ্দীপকে ক্যালসিয়াম কার্বাইড ছিল এবং 2 অণু পানি ছিল। এটা থেকে আমাদের একটি যৌগ তৈরি হয়েছিল, যেটি আমরা অ্যালকাইন তখনই বলেছিলাম যে 2 কার্বন বিশিষ্ট কোনো একটি হাইড্রোকার্বন, এর সঙ্গে রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এখন এই যৌগটি মানে অ্যালকাইনটি যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে হবে ভিনাইল ক্লোরাইড, এবং ভিনাইল ক্লোরাইডকে পারক্সাইডের সঙ্গে বিক্রিয়া করালে উৎপন্ন হবে 1,2-ডাইক্লোরো ইথেন। সুতরাং সি যৌগটি হচ্ছে 1,2-ডাইক্লোরো ইথেন। নিচে এই যৌগটির প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করা হলো। তো ক্যালসিয়াম কার্বাইড এর মধ্যে ফোটায় ফোটায় যদি পানি যুক্ত করা হয় তাহলেই ইথাইন প্রস্তুত হয়ে যায়। এই যে ক্যালসিয়াম কার্বাইড, তার সঙ্গে ফোটায় ফোটায় পানি যুক্ত করলেই ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এখন আমাদের এই ইথাইনের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যৌথ বিক্রিয়া দিই, মানে সংযুক্ত বিক্রিয়া করি, সংযোজন বিক্রিয়া ঘটাই, তাহলে এটা আমাদের ভিনাইল ক্লোরাইড তৈরি হবে। এখান থেকে একটি হাইড্রোজেন আমাদের এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটি এই কার্বনের সঙ্গে যুক্ত হবে।
যার কারণে এখানে থাকা 3 বন্ধন থেকে একটি বন্ধন ভেঙে মাঝখানে দ্বিবন্ধন তৈরি হবে এবং এখানে CH2 এবং এই কার্বনের সঙ্গে একটি ক্লোরিন যুক্ত হবে, যেটি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তো প্রাপ্ত ভিনাইল ক্লোরাইডকে জৈব পারক্সাইড যেটা R2O2 এর উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে 1,2-ডাইক্লোরো ইথেন তৈরি হবে। তাহলে এই যে আমাদের ভিনাইল ক্লোরাইডটি ছিল, এই ভিনাইল ক্লোরাইডের সঙ্গে আরেকবার যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে 1,2-ডাইক্লোরো ভিনাইল ক্লোরাইড তৈরি হয়ে যাবে। তো আশা করি এই বিক্রিয়াটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আরও একবার দেখে নিবে। এখন আমরা ঘ নাম্বার যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি দেখে আসি, যে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে উদ্দীপকের ডি যৌগটি প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে আমরা সরাসরি বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি পূর্ণ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ফেরিক অক্সিজেন এবং পানি, এখান থেকে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। তো সুতরাং ডি যৌগটি হলো ফেরিক হাইড্রো অক্সাইড, এটি হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড, কারণ যেখানে ফেরিকের যোজনী 2 ব্যবহৃত হয় সেখানে আমরা ফেরাস উচ্চারণ করব, আর যেখানে ফেরিকের যোজনী 3 ব্যবহৃত হবে সেখানে আমরা ফেরিক উচ্চারণ করব। তো এখানে ফেরিকের যোজনী 2 ব্যবহৃত হয়েছে, যার কারণে আমরা এটাকে ফেরাস হাইড্রোক্সাইড উচ্চারণ করব। নিচে এটির বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। ডি যৌগটি তৈরির জন্য বায়ুমণ্ডলের অক্সিজেন এবং পানির প্রয়োজন পড়বে। তো বায়ুমণ্ডলের পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং OH তৈরি করবে, এবং লোহা যখন বাতাসের হাইড্রোজেনের সঙ্গে সংস্পর্শে আসবে তখন লোহা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক 2+ আয়নে পরিণত হয়ে যাবে। এটি একটি জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়। জারণ মানেই হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, মানে জারণ বিক্রিয়ার সাহায্যে ইলেকট্রন ত্যাগ হয়ে যাবে, তাহলে এটি হচ্ছে জারণ বিক্রিয়া। তো ফেরিক যে ইলেকট্রন দান করে তা বাতাসে থাকা অক্সিজেন এবং পানি থেকে আসা হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে পানি উৎপন্ন করবে। এই বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া, কারণ যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করা হয় সেই বিক্রিয়াটিকে আমরা বিজারণ বিক্রিয়া বলে থাকি। তাহলে অক্সিজেন প্লাস 4 অণু হাইড্রোজেন 4টি ইলেকট্রন পানি হয়ে যাবে। তো অতঃপর ফেরিক 2+ আয়ন এবং অক্সিজেন এর OH আয়ন, মানে পানি থেকে আসা OH আয়ন আর ফেরিক ইলেকট্রন হারিয়ে ফেরিক 2+ আয়ন একসঙ্গে যুক্ত হয়ে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করবে। এই বিক্রিয়াটি এরকম, ফেরাস হাইড্রোক্সাইডের বিক্রিয়াটি। সুতরাং দেখা যাচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ডি যৌগটি উৎপাদন করা সম্ভব। তো আশা করি সম্পূর্ণ আলোচনাটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং আমাদের এই প্রশ্ন সমাধানটিও তোমরা খুব সুন্দর উপভোগ করেছো। তো যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, এটা নিয়ে আরও একটি ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো অবশ্যই